আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকাশ নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বর্তমান যে সরকার করোনাকালীন অবস্থায় 30 দিনের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিছে। এই সিলেবাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সপ্তম অধ্যায়টাকে রেখে দিছে। এই সপ্তম অধ্যায় থেকে পরীক্ষা হবে। সপ্তম অধ্যায়টা হচ্ছে কি? পৃথিবী ও মহাকাশ। তাহলে এই অধ্যায় সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা রাখতে হবে। যেরকমই প্রশ্ন হোক না কেন, যেন আমরা এগুলো অ্যান্সার করতে পারি সহজেই। ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদের পড়ানোর জন্য এ পাশে কিছু টপিকস লিখে রাখছি। টপিকসগুলো তোমরা দেখো। লেখা আছে কি? মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের একক মাত্রা, জি এর একক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের যে বিভিন্ন মান আছে, বিষুবীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, মেরু অঞ্চল, তারপর জি এর একটা আদর্শ মান আছে। এই মানগুলো হচ্ছে সিলেবাসে দেওয়া আছে। তারপরে ভর কাকে বলে, ওজন কাকে বলে। আমরা জানি যে ভর আর ওজন হয়তো একই রকম হতে পারে, কিন্তু না, এটা বিজ্ঞানের ভাষায় একদম সম্পূর্ণ আলাদা। ভর একটা জিনিস, ওজন একটা জিনিস, সেটা আমরা আজকে জানতে পারবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে নিউটনের সূত্র। এই যে বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সম্পর্কে যে একটা সূত্র আবিষ্কার করছে, সেই সূত্রটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা নিতে হবে এবং নিতে পারবো এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ একটু পরেই। তারপরে এখানে অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ দেওয়া আছে। জি সমান বড় হাতের জি, বড় হাতের এম, বাই হচ্ছে আর স্কোয়ার। এখানে বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, বড় হাতের এম পৃথিবীর ভর, বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধ। তারপরে এফ ইকুয়াল বড় হাতের জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে m1 এবং m2 হচ্ছে দুটি বস্তুর ভর, ডি মধ্যবর্তী দুটি দূরত্ব। এটা ওই জন্য বর্গ দিছে, সূত্র বলবে, সূত্রে যা কিছু দেওয়া থাকবে। তারপরে একটা হচ্ছে এফ সমান এম জি। এখানে এফটা হচ্ছে মহাকর্ষীয় বল, এমটা বস্তুর ভর, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমাদের এখানে তিনটা সূত্র দেওয়া আছে, বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, মান দেওয়া আছে। এই সমস্ত মানে আলোচনা করা হবে। এরপরে সৃজনশীলের কিছু দিক দেখানো হবে, যে ধরনের সৃজনশীল পরীক্ষা আসতে পারে, অর্থাৎ কমন উপযোগী যে সৃজনশীল থাকবে সেগুলা পড়াবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। মহাকর্ষ, তোমাদের প্রশ্ন এমন থাকতে পারে যে মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ কি, ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মহাকর্ষ কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। মহাবিশ্ব বলতে কি বোঝাচ্ছে? মহাবিশ্ব বলতে বোঝায় চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, অর্থাৎ পৃথিবী সহ পৃথিবীর বাইরে মহাকাশের ভিতরে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছু মিলে হচ্ছে মহাকর্ষ। এই প্রত্যেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ, সেটা হচ্ছে মহাকর্ষ। যেমন উদাহরণ, আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি। যেমন মঙ্গল গ্রহের সাথে শুক্র গ্রহের যে আকর্ষণ পরস্পরের, সেটা মহাকর্ষ। সূর্যের সাথে যদি আমরা অন্য কোনো নক্ষত্রের একটা আকর্ষণ দেখি, সেটা হচ্ছে মহাকর্ষ। আমরা চাঁদের সাথে মনে করো বুধের একটা আকর্ষণ দেখলাম, সেটা হচ্ছে একটা মহাকর্ষ। অথবা দুইটা প্লেন উপর দিয়ে উড়ে যাচ্ছে, দুইটা প্লেনের যে পরস্পর আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে আমরা মহাকর্ষের সংজ্ঞাটা সহজে দিতে পারি যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ, সেটা মহাকর্ষ। অথবা এই মহাবিশ্বের বস্তুগুলোর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো। মহাকর্ষ কাকে বলে,
মহাকর্ষ কি ব্যাখ্যা করতে পারবা ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ অভিকর্ষ কি? এটাও অনেক সহজ। অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে সম্পর্ক, মহাকর্ষের সম্পর্ক মহাবিশ্বের সাথে, আর অভিকর্ষের সম্পর্ক হচ্ছে পৃথিবীর সাথে। পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। এখন মনে করো আমি পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তাহলে আমার সাথে যে পৃথিবীর একটা আকর্ষণ, আমি যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অভিকর্ষ। একটা আম গাছে আম ধরছে, আম পেকে মাটিতে পড়ে, অথবা ঝড়ে আম মাটিতে পড়ে। এই যে আমটা মাটিতে পড়তেছে, আর কোথায় পড়তেছে? মাটির ভূপৃষ্ঠে, পৃথিবীর ভূপৃষ্ঠে পড়তেছে। তাহলে পৃথিবী এবং ওই যে আমের আকর্ষণ সেটাও অভিকর্ষ। শুধু সেটাই না, একটা গাড়ি চলতেছে, গাড়িটা কিসের উপর দিয়ে চলতেছে? পৃথিবীর উপর দিয়ে, পৃথিবীর বুকে হাঁটতেছে, চলতেছে গাড়ি। তাহলে পৃথিবীর সাথে একটা গাড়ির যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে যদি চাঁদেরও আকর্ষণ থাকে তাহলে সেটাও হবে অভিকর্ষ। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর সাথে কোনো বস্তুর যদি আকর্ষণ থাকে সেটাই হবে অভিকর্ষ। বোঝা গেছে? তাহলে অভিকর্ষের সম্পর্ক হচ্ছে পৃথিবীর সাথে, আর মহাকর্ষের সম্পর্ক হচ্ছে মহাবিশ্বের সাথে। ঠিক আছে? তাহলে দুইটাই হচ্ছে সহজ। তাহলে অভিকর্ষের সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, সবাই মনে রাখবা। এটা তোমরা আবার ভিডিওতে রিপ্লাই দেখতে পারবা, রবিউল স্যারের যে আমাদের লার্ন অ্যান্ড টিচ যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে, ইউটিউবে, ওখান থেকে দেখতে পারবা। ইউটিউবে লার্ন অ্যান্ড টিচ, হ্যাঁ, ওখান থেকে দেখতে পারবা রিপ্লাই। অভিকর্ষের সংজ্ঞা, অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ, পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর যে আকর্ষণ সেটা হচ্ছে কি? অভিকর্ষ। সহজ না? অনেক সহজ। এবার দেখো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণটা কি? এটা একবার অনেক সহজ। অভিকর্ষ ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে, ভূপৃষ্ঠ মানে কোনটা বোঝাচ্ছে? অর্থাৎ পৃথিবীর যে সমতল ভূমিটা আছে সেটা ভূমিও হতে পারে, সমুদ্র, অর্থাৎ পৃথিবীর উপরে যেখানেই হোক না কেন, সেখানে কোনো বস্তু যদি নির্দিষ্ট বেগে উপর থেকে নিচে পড়ে তাহলে সেখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে। যেমন ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারটাকে অভিকর্ষ ত্বরণ বলে। আমি আবার সংজ্ঞাটা বলি, ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটাকে অভিকর্ষ ত্বরণ বলে। ওকে, বোঝা গেছে? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ছোট হাতের জি, অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর একক আছে, জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর বিভিন্ন মান আছে, জি এর একক আছে, জি এর মাত্রা দেখো, জি এর এটা হচ্ছে একক, এটা লিখলাম একক। আবার জি এর মাত্রাও আছে, জি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। এটা হচ্ছে জি এর মাত্রা, এটাকে কি বলে? মাত্রা। তাহলে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ এটা আসে যে অভিকর্ষ ত্বরণ জি এর একক কি। তোমাদের এখানে এমএস ইনভার্স 2 থাকতে পারে, 1 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে। তো তোমরা কোনটা দিবা? যেটাতে 2 থাকবে, এমএস ইনভার্স 2, সেটা হচ্ছে তোমরা দিবা। ওকে, আচ্ছা, এটাকে বলে একক। আর মাত্রা, মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল থাকতে হবে অবশ্যই, বড় হাতের টি থাকতে হবে, এরপরে ইনভার্স চিহ্ন দিয়ে মাইনাস অর্থাৎ 2 থাকতে হবে। এখন তোমাদের অপশন অনেকগুলো থাকতে পারে, তোমরা কোন অপশনটা চুজ করবা? যে জি সমান সমান যেটা এল টি ইনভার্স 2, সেটা হচ্ছে কি? জি এর মাত্রা। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের জি, এটার নাম কি? অভিকর্ষ ত্বরণ। এটার নাম কি? অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের বিভিন্ন মান আছে, মানগুলো একটু দেখো। অভিকর্ষ ত্বরণের যে বিভিন্ন মান আছে এই মানগুলো সম্পর্কে আমাদের
অবশ্যই খুবই ভালো ধারণা রাখতে হবে, কারণ অঙ্কে আমাদের এগুলোই থাকবে। অভিকর্ষ ত্বরণের মানটা কোন জায়গায় কি দেখো, অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। তাহলে মেরু অঞ্চলে জি এর মানটা কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে জি সমান কত লেখা যায়? 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা কত? 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা শিখতেছি কিন্তু দেখো, মেরু অঞ্চলে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু আমরা বানায় বলতে পারবো না, তোমরাও বানায় বলতে পারবো না। এটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে পরীক্ষামূলক মান। পৃথিবীর মেরু অঞ্চল অর্থাৎ পৃথিবীর একবারে শেষ প্রান্ত যদি যাই আমরা, তাহলে সেখানে জি এর মানটা পাবো কত? 9.83। বিষুবীয় অঞ্চল মানে পৃথিবীর যে মাঝ বরাবর, পৃথিবীর মাঝ বরাবরে সেখানে জি এর মানটা একটু কম, 9.78। আবার ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চলের মাঝখানে যেটা বরাবর মান সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, সেখানে 9.79। তাহলে এই যে জি এর মানগুলো আমাদের জানতে হবে। কিন্তু বিজ্ঞানীরা কি করছে জানো, যেহেতু জি এর 3টা মান, এই সমস্ত মানগুলো নিয়ে অঙ্ক করাটা খুবই ভেজাল বা একটু ডিফিকাল্ট হয়ে যায় সবার জন্য। তখন বিজ্ঞানীরা ধারণা করছে যে আমরা এই 3টা মানকে লেবেল করে যদি আমরা একটা মান বের করি, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য কিংবা পরীক্ষামূলক মানের জন্য সহজ হবে। তখন জি এর একটা আদর্শ মান বের করে বিজ্ঞানীরা। জি এর কোন মান? আদর্শ মান। তাহলে দেখো জি এর আদর্শ মানটা কি তোমরা জানো সবাই ইনশাআল্লাহ। দেখো 9.8 অথবা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি এর আদর্শ মান আমরা জানি ইনশাআল্লাহ, পারবো। জি এর আদর্শ মান হচ্ছে 9.8 অথবা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যে জিনিসগুলো শিখতেছি, যেগুলো শিখলাম, ইনশাআল্লাহ তোমরা এখন ভালো মতো পারবা যে জি এর মান কি কি। জি এর মানগুলো হচ্ছে মেরু অঞ্চলে 9.83, বিষুবীয় অঞ্চলে হচ্ছে কত? 9.78, ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর আদর্শ মান 9.8 অথবা 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জি এর মান সম্পর্কে জানলাম, অভিকর্ষ ত্বরণ কি সেটাও জানলাম। অর্থাৎ যে জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে বাসায় সুন্দর মতো লিখবা। আচ্ছা, এরপরে দেখো ভর কাকে বলে, ওজন কাকে বলে। আমরা অনেকেই জানি যে ভর আর ওজন মোটে একই জিনিস, তাই না? তোমরাও জানো তাই না? বিশেষ করে আমরা যারা বিজ্ঞান পড়ি না তারা সবাই জানে ভর, তোমার ওজন কত, তোমার ভর কত, ভাবতেছি একই জিনিস, কিন্তু আসলে সম্পূর্ণ আলাদা। ভর একটা আলাদা জিনিস, ওজন একটা। দেখো ভর কি ওজন কি? ভর কি? কোন পদার্থের, এটা একটা সংজ্ঞাটা লিখে দিলাম তোমাদের। কোন পদার্থের, তোমরা লিখে নাও, কোন পদার্থের মোট পরিমাণ, কোন পদার্থের মোট পরিমাণই হচ্ছে ওই পদার্থের ভর। আমি যা যা লিখবো তোমরা লিখে নাও। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভরের একক কেজি। ভরের একক এই যে দেখো কে আর জি দিবা, কেজি, অথবা তোমরা এটাও লিখতে পারো কেজি, যে কোনো একটা লিখতে পারো। এটাকে ব্রেকেটে রাখতে পারো অথবা এটাকে ব্রেকেটে রাখতে পারো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে ভর কি, যে কোনো পদার্থের মোট পরিমাণ হচ্ছে ওই পদার্থের ভর। কোনো পদার্থের মোট পরিমাণ, মোট পরিমাণ বলতে কি বোঝায়? এখন আমিও কিন্তু একটা পদার্থ, একটা টেবিলও একটা পদার্থ। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা একটা পদার্থ না। এখন আমার যে মোট ভর,
তোমার যে মোট ভর, এই ভরটা হচ্ছে কি, এটাই হচ্ছে ভর, মোট যে পরিমাণ। আমার এখন মনে করো 60 কেজি বা 70 কেজি, তাহলে আমার মোট ভর কত হলো 60 বা 70 কেজি, কিন্তু আমার ওজন 70 কেজি কখনোই হতে পারে না। আমার ওজনটা বের করতে হবে গুণ করে। তাহলে দেখো ভর কি, কোন পদার্থের মোট পরিমাণটা হচ্ছে ভর, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, ভরের একক হচ্ছে কেজি। বুঝা গেছে? ভর একটা স্কেল রাশি আর ওজন হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর সাথে ওজনটা দেখে তার সহজ হবে তোমাদের জন্য। ওজন, ওজন দেখো, কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে। ভালো করে দেখো, কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, তাকেই ওজন বলে, তাকে ওজন। ওই যে সংজ্ঞা দেখো, সংজ্ঞার পরিবর্তন দেখো, ভর কি জিনিস আর ওজন কি জিনিস সম্পূর্ণ আলাদা। কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে, সেটা হচ্ছে তার কি, ওজন। ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক কি প্রকাশ করা হয়? ওজনের একক নিউটন। এটা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করার কারণে তার নাম অনুসারে ওজনের একক কি দেওয়া হয়েছে? নিউটন, অর্থাৎ ব্রেকেটে বড় হাতের এন দিতে হয়। তাহলে দেখো, আমাদের ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। ওখানে ভরের একক হচ্ছে কেজি আর এখানে ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে আমার একবার সম্পূর্ণ আলাদা হলো। ভর কি জিনিস আমরা আজকে জানতে পারলাম, ওজন কি সেটাও জানতে পারলাম। তাহলে আমরা এখন থেকে ভর আর ওজন কখনো এক করব না, একসাথে মিলাবো না। ভর মানে হচ্ছে আলাদা একটা জিনিস, ওজন মানে আলাদা জিনিস। ওজন হচ্ছে বৈজ্ঞানিক থিওরিতে আসে, হ্যাঁ, যে এটা পৃথিবীকে যে বলে তার কেন্দ্রের দিকে টানবে। পৃথিবীর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটা হচ্ছে পৃথিবীতে একটা গোলাকার বস্তু, এর মাঝখানে যেটা সেটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রটা হচ্ছে কাকে টানে? কাকে টানে? কোনো বস্তুকে টানে। যেমন আমাকে টানতেছে, গাছপালা যত কিছু আছে সব কেন্দ্রের দিকে টানে। এই কেন্দ্রের দিকে টানাটাই হচ্ছে ওজন। ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ, ওজন একক হচ্ছে এটা। তোমাদের এখন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দেখো, আকারে লিখলো 2 পাবো। যদি ছক আঁকো এমনি, এখানে লেখো ওজন, এখানে ভর, অথবা ভরের পাশে ওজনের পাশে, তাও 2 নাম্বার পাবো। ওকে, একবারে সহজ, ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, তাহলে দেখো, ভর এবং ওজনের মধ্যে আমরা পার্থক্য শিখলাম। এরপরে হচ্ছে কি আছে এখানে? নিউটনের সূত্র। এই যে বিজ্ঞানী, মহাবিজ্ঞানী নিউটন যে একটা সূত্র আবিষ্কার করছে, সেই সূত্র সম্পর্কে যদি আমরা বিজ্ঞানের ধারণা নাই থাকে, তাহলে আমরা হচ্ছে বিজ্ঞান করে কি পেলাম? হ্যাঁ, এখন দেখো, আমরা মহাবিজ্ঞানী নিউটনের যে মহাকর্ষের সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতিটা আমি বলে দিচ্ছি। বিবৃতি তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, তোমরা মিলাই নাও। আর নাহলে তো শুনবা, রিপ্লাই শুনে দেখতে পারবা ইনশাআল্লাহ, তাই না? দেখো তাহলে হচ্ছে আমি সূত্র বলি। এ মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে কি করে? আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। তাহলে এখন তোমরা দেখো, তাহলে বিজ্ঞানী নিউটন কি বলছে? বিজ্ঞানী নিউটন বলছে দুইটা বস্তু থাকবে, এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব থাকবে, এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটাকে এফ দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, ওইটাই দেখাচ্ছে এখানে। দেখো যে দুইটা বস্তু পরস্পর ডি দূরত্ব অবস্থান করে, এবং হচ্ছে ডি দূরত্ব অবস্থান করে কি বলে? এফ বলে। এটার একটা গাণিতিক রূপ আছে, বিজ্ঞানী নিউটন একটা গাণিতিক রূপটা কিভাবে দেখো, এই যে বড় হাতের এফ সমান জি m1 m2, এটা হচ্ছে নিউটনের সূত্রের গাণিতিক রূপ। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হচ্ছে, আর এই সূত্র দিয়ে তোমাদের সপ্তম অধ্যায়ের সৃজনশীলের অঙ্কগুলা বেশিরভাগে আসে। তাহলে নিউটনের সূত্রটা আমরা জানি কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সময়, এই যে ভর,
এই যে ভরের গুণফল দেখো m1 m2 দুইটা গুণ আছে না, বলছে গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলটা সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। এই জায়গায় সংযোগ সরলরেখা দিয়েছে, একটা সরলরেখা আছে আর দুইটা বস্তুর মধ্যে সংযোগ দেওয়া আছে, তো সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটার যে মূল সূত্রটা ছিল এটা এমন যে f সমানুপাতিক চিহ্ন থাকে একটা, তারপরে এখানে m1 m2 বাই d স্কয়ার, এই সূত্র থেকে বা লিখতে হয়, তারপর f লিখতে হয়, সমান সমান চিহ্ন দিতে হয়। এই যে সমানুপাতিক চিহ্নটা আছে, এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা কি বড় হাতের জি, আর এখানে m1 m2 বাই d স্কয়ার। এবার আশা করি বোঝা গেছে এটা কেমনে লিখছিলাম। এখানে একটা সমানুপাতিক চিহ্ন ছিল, এই চিহ্নটাকে তুলে দিছি, চিহ্নটাকে তুলে দিলে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। এই সমানুপাতিক ধ্রুবকটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা মান আছে, দেখো অনেক বড় মান, এত বড় মান, এই মানটা দেখো সবাইকে মুখস্থ করতে হবে, কিন্তু অনেক সহজ। বড় হাতে জি ইজ ইকুয়াল 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই আবরো, হ্যাঁ দেখো জি সমান হচ্ছে কি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মনে থাকবে? এই মানটা আমাদের মুখস্থ করতে হবে, অঙ্ক করার সময় লাগবে, এটা অবশ্যই লাগবে। মহাকর্ষীয় ধ্রুবকের মান, এটার নাম কি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, আমার লেখা একটা সুন্দর, এই জন্য বুঝতে পারতেছো ভালো মতো দেখো, মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝা গেছে? পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে ওই যে ছোট হাতের জি একটা ছিল, জি এর যে সমীকরণটা সেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম। ছোট হাতের জি, এটাও আমাদের কাজে লাগবে। এই যে জি সমান কি লেখা যায়, বড় হাতের জি বড় হাতের এম বাই হচ্ছে আর স্কয়ার। এটাও সমীকরণ, এটা দিয়ে অভিকর্ষ ত্বরণের মানটা বের করতে হবে, অভিকর্ষ ত্বরণের মানটা বের করা যাবে। হ্যাঁ, এটাও শিখবা, এটা দিয়ে অঙ্ক করাবো ইনশাল্লাহ, পারবা। তারপরে হচ্ছে এটা সব শিখে গেলাম। এখন দেখো একটা ছোট্ট অঙ্ক করাই, তোমাদের সবার জন্য সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতেই হবে এই অঙ্কটা। দেখো একটা ছোট্ট অঙ্ক করা দিচ্ছে। হ্যাঁ, ছোট্ট অঙ্ক কি, 10 কেজি ভরের একটা বস্তুর চাঁদে ও পৃথিবীতে ওজন কত? দেখো বলছে 10 কেজি ভরের একটা বস্তু তোমার কাছে আছে, তার ওজন কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝার বিষয় আছে। আমরা যারা বুঝি না আর যারা বুঝি তারা তো অবশ্যই ভালো, যারা একটু বুঝতে পারোনি আগে, এখন দেখো 10 কেজি ভরের একটা বস্তু পৃথিবী এবং চাঁদে ওজন কত হবে আমরা সহজে করতে পারবো। দেখো অঙ্ক করার সময় লিখতে হবে, এখানে কি লিখবো, বস্তুর ভর, বস্তুর ভর m সমান কত আছে, বস্তুর ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, m এর মান দেওয়া আছে 10 কেজি। 10 কেজি কোথায় বলছে, প্রথমে চাঁদে, তাহলে চাঁদে বস্তুর ত্বরণ, চাঁদে বস্তুর অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, চাঁদে ও বস্তুর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব বস্তুর ওজন W সমান কি থাকবে, কোশ্চেন মার্ক, মানে কি চাইছে তাহলে আমরা জানি লিখবো
আমরা জানি কি লিখবো, ডব্লিউ সমান সমান এম জি। এখন দেখো এম এর মান কত 10 বসাইলাম, জি এর মান কত 9 জি এর মান 9.8 না, যেহেতু এটা চাঁদে বস্তুটা, চাঁদে নিয়ে গেলে কত হয়, সেখানে আর 9.8 থাকছে 1.63 এখন 9.8 এর সাথে 1.63 দিয়ে আমরা গুণ করি, 9.8 এর সাথে তোমরা সবাই গুণ করে তো ক্যালকুলেটরে দেখি কাকে রেজাল্ট দিতে পারো। 1.6 এর সাথে কত গুণ করবো আমরা, 10। দেখি কে কে পারো দ্রুত। 1.6 ইন্টু কত 10, তাহলে হচ্ছে কত, অনেক সহজ, 16 কি ওজনের একক, কি কিছুক্ষণ আগে শিখেছিলাম, ওজনের একক হচ্ছে নিউটন। ওকে, তোমরা অনেকেই পারছো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে ডব্লিউ সমান এম জি, এম এর মান বসালাম, জি এর মান বসালাম, আমরা 16 পেয়ে গেলাম। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, চাঁদে। 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে গেলে সেটার ওজন কত পাইলাম, 16 নিউটন। চাঁদে নিয়ে গেলে এবার পৃথিবীতে নিয়ে যাবো সেই 10 কেজি ভরের বস্তুটা, দেখি পৃথিবীতে ওজন কত। হ্যাঁ, তাহলে আমরা পৃথিবীটা করি, তাহলে আমরা এটা তুলে ফেলি, শুধু আমি এটা তুলে ফেললাম। এবার দেখো খেলা, পৃথিবীতে কি অবস্থা হয়ে যায়। চাঁদে নিয়ে গেলাম হলো 16 নিউটন, এবার পৃথিবীতে দেখি, তাহলে পৃথিবীতে লিখবো, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি সমান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তু, তাহলে আমরা জানি লিখবো ডব্লিউ সমান এম জি। ঠিক আছে, এম জি লেখার পরে এবার এম এর মান বসাবো কত, 10 ইন্টু 9.8। এখন দেখো 10 এর সাথে 9.8 গুণ দিলে কত হয়, 98। কত হয়, 98 নিউটন। তাহলে এখন তোমরা দেখো যে কতটা ডিফারেন্ট। চাঁদে 1 কেজি ভরের একটা বস্তু নিয়ে গেলাম, সেই বস্তুর ওজন কত ছিল, ভর ছিল 10 কেজি, ওজন হলো 16, আর সেই বস্তুর পৃথিবীতে ওজন কত হলো, 98। তাহলে কত পার্থক্য, 10 কেজি ভরের বস্তু চাঁদে নিয়ে গেলাম, ওজন পেলাম 16 নিউটন, আর 10 কেজি ভরের বস্তুকেই পৃথিবীতে রাখলাম, ওজন হলো 98 নিউটন। তাহলে দেখো অঙ্কটা কত মজা, আবার কি বুঝারও বিষয়, জানারও বিষয়, যে আমরা 10 কেজি ভরের একটা বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন পাচ্ছে 16 নিউটন মাত্র, আর সেই বস্তুটা যদি আমরা পৃথিবীতে রাখি তার ওজনটা হয়ে যাচ্ছে 98, মানে কয়েক গুণ বেশি। বোঝা গেছে ইনশাআল্লাহ, তাহলে তোমরা পারবা। আচ্ছা, তোমাদের হচ্ছে এরপরে কি কি আছে, নিউটনের সূত্র। আচ্ছা, মোটামুটি গেলে সব পড়ানো শেষ, এবং তোমাদের একটা অঙ্ক দেখাইলাম, তোমাদের কয়েকটা সৃজনশীল পড়া দিয়ে দিচ্ছে, বাসায় তোমরা এগুলো করে নিবা। হ্যাঁ, আগামী ক্লাসে তোমরা সবাই আমাকে এই পড়াগুলো দেখাবা, আমি কয়েকটা সৃজনশীল তোমাদের লিখে দিচ্ছি, তোমরা এই সৃজনশীলগুলো আমাকে করে দেখাবা, আমি আবার সবাইকে দেখবো। হ্যাঁ, সবার কাছে দেখবো। এই যে 1 নম্বর সৃজনশীল, একটা বৃত্ত দিলাম, এর পাশে আরেকটা বৃত্ত দিলাম, এইটার ভর দিলাম হচ্ছে 10 কেজি, আর এইটা দিলাম 15 কেজি। তাহলে দুইটা বস্তু দিলাম, 15 কেজি আর 10 কেজির মাঝামাঝি দূরত্ব ডি এর মান দিয়ে দিলাম 5 মিটার। আর এইটার সমন্বয়ে যে তোমরা মানটা বের করবা সেটা হচ্ছে এফ এর মানটা বের করবা, এফ এর মানটা কত। ওকে, সৃজনশীলের একটা প্রশ্ন দিয়ে দিলাম, এটা সবাই আমাকে দেখাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এরপরে আরেকটা দিয়ে দিই, এবার একটু বড় করে দিলাম, আবারও দুটা বস্তু, একটা দিলাম 50 কেজি ভরের, আরেকটা দিলাম হচ্ছে 30 কেজি ভরের। এর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিলাম হচ্ছে ডি সমান সমান হচ্ছে 10 মিটার। এটারও তোমরা ঠিক একই রকম বড় হাতের এফ এর মানটা বের করবা। বড় হাতের এফ মানে কি বোঝায়, দুইটার যে মধ্যবর্তী মহাকর্ষ বলটা কাজ করে সেই বলটা বের করে দেখাবা। ওকে, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এবারে যে অঙ্কটা এখন করাইলাম সে অঙ্কর মতো কয়েকটা অঙ্ক মনে করো তোমরা চাঁদে এবং পৃথিবীতে বের করবা, চাঁদে এবং পৃথিবীতে ওজন বের করবা। কত কত আমি বলি, চাঁদে এবং পৃথিবীতে বস্তুর ওজন বের করবে। তাহলে কি কি বের করবে দেখো, আমি বলে দিই। একটা হচ্ছে 15 কেজি, 25 কেজি, প্রত্যেকটা কেজি। ওকে, আর একটা হচ্ছে 1000 কেজি দিয়ে দিলাম। দেখি কে কে পারা অঙ্কগুলা। তাহলে আমি তোমাদের অঙ্ক দিয়ে দিলাম যে চাঁদে এবং পৃথিবীতে বস্তুর ওজন বের করবে কত কেজি, 15 কেজি,
25 কেজি 1000 কেজি। ইনশাআল্লাহ সবাই পারবে। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, আমার পড়াগুলো সবাই কমপ্লিট করো। তোমাদের পড়া এটা তোমাদেরও দায়িত্ব। এই পড়াগুলো কমপ্লিট তোমাদের বলে দিছি আমি। এটা কি পড়াইলাম? সরকার যে 1 মাসের সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিছে আমাদেরকে, সেই সিলেবাস দেখে এটা আমি তোমাদের পড়াইলাম। অবশ্যই এটা কোশ্চিন থাকবে, প্রশ্ন থাকবে, এবং এটা পরীক্ষা আসবে। আর তোমাদের পরীক্ষা নিশ্চিত হবে। তোমরা হতাশ হও না যে পরীক্ষা হবে না, সুখে দুঃখে আমরা থাকবো, মানে আনন্দে কাটবো দিন, এরকম এমন হবে না। হ্যাঁ, পরীক্ষা অবশ্যই হবে। আল্লাহ হাফেজ।